শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাগ করছিস কেন? ভালোবাসিস তো? কিসের ভালোবাসা? আমি ওকে ভালোবাসি না, এতদিনের ভুল শুধরে নিয়েছি। ফালাক রুহানির দিকে না তাকিয়ে ওকে পাশ কাটিয়ে গাড়ির দিকে গেল। গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে গাড়ি স্টার্ট দিল। মুখে ভুলে যাওয়ার কথাটা বললি কি ভুলে যাওয়া এত সহজ? যাকে মনের গভীরে জায়গা দিয়েছে, তিল তিল করে তার অবস্থান শক্তপোক্ত হয়েছে, তাকে কি এত সহজেই মনের গভীর থেকে সরিয়ে দেওয়া যায়? যায় না। ফালাকের ক্ষেত্রে সেটাই ঘটেছে। ফালাক 8তলা বিল্ডিংয়ের নিজের ফ্ল্যাটের বারান্দা দাঁড়িয়ে আছে। রাতের ঘুটঘুটে অন্ধকারে আশেপাশের বিল্ডিংয়ের আলোয় পড়া যেত। প্রতিটি বাড়িতে আলো জ্বলছে, আকাশেও এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। ফালাক হাজার চেষ্টা করেও রুহানিকে ভুলতে পারছে না। ফ্ল্যাটে এসেই দুঃখ বিলাস করতে এই দুঃখী চেহারা নিয়ে বাড়িতে যায়নি। তাহলে বাবা মায়ের হাজারো প্রশ্নের জবাব দিতে হবে। শুধু জবাবই না, তাদের টেনশন আর রাতের ঘুম কাড়ার কারণও হবে। অফিসের পাশের এই ফ্ল্যাটে ফালাক প্রায় আসে সময় কাটাতে। অফিসে প্রচুর কাজ, ফিরতে গেলে অনেক রাত হবে, তাই বাড়িতে ফিরতে পারবে না বলে জানিয়েছে মাকে। ফালাক নিজের কষ্ট উড়াবে এই বারান্দায় দাঁড়িয়ে। শুনেছে সিগারেট খেলে নাকি কষ্ট ভুলে থাকা যায়, সিগারেটের ধোঁয়ায় কষ্ট উড়ায়, তাই আজ সিগারেট কিনে এনেছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। এই প্রথম সিগারেট খাবে। খাওয়া নিয়ে কিছু সংশয় আছে ওর, অভ্যাস নেই। এছাড়া কখনো কাউকে কাছ থেকে খেতে পর্যন্ত দেখেনি। তাতে কি, ফালাক তো আজ খাবেই। প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে মুখে দিল। আগুন জ্বালানোর পর কেমন একটা অনুভূতি হচ্ছে, কিন্তু ফালাক বলল বিপদে। ধোঁয়া বের করতে পারছে না, মুখ দিয়ে ধোঁয়া বের হবার বদলে ভেতরে ঢুকে গেছে। ফালাক সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে কাটতে শুরু করলো। বিশ্রী অনুভূতি হচ্ছে। এইরকম জঘন্য জিনিস এর আগে দেখেনি ফালাক। দ্রুত রুমের ভিতরে গিয়ে জগ থেকে পানি খেয়ে ঢকঢক করে খেয়ে নিল। তারপর বুকে হাত দিয়ে পিটপিট করে পড়ল। এগুলো মানুষ কিভাবে খায়? ইয়াক, ছি, এত বাজে জিনিস। এটা তো আমার কষ্ট কমানোর বদলে বাড়িয়ে দিল। না জানি কতগুলো ধোঁয়া পেটের ভেতর গিয়ে বসবাস করছে। শান্তিতে বসবাস করছে না হাঙ্গামা করছে কে জানে। ফালাক আরেক গ্লাস পানি খেয়ে সিগারেটের প্যাকেট ঝুড়িতে ফেলে দিল। বিরক্ত রাগ দুটোই লাগছে। আগে জানলে সিগারেট ছুঁয়েও দেখতো না। ফালাক শুভ্র সাদা দেয়ালের সামনে গিয়ে দাঁড়ালো। পুরো দেয়াল জুড়ে রুহানির ছবি। ফালাক যত ছবি পেয়েছে সব দেয়ালে একসাথে এক পাশে বাঁধিয়ে রেখেছে। রুহানিকে দেখে হঠাৎ করে বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। স্বপ্ন ভাঙার ব্যথা। রুহানি নিজের রুম জুড়ে পায়চারি করছে, অস্থির অস্থির লাগছে। এই দিক থেকে সেই দিক হেঁটে বেড়াচ্ছে আর চুলে হাত বুলাচ্ছে। রুহানির মা দরজা নক করলো। রুহানি জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, হ্যাঁ মা, এসো। রুহানির মাকে দেখে খুব খুশি মনে হচ্ছে। খুশি যেন তার চোখ মুখ থেকে ছড়িয়ে পড়েছে। রুহানি জিজ্ঞেস সুদৃষ্টিতে তাকালো। রুহানির মা রুহানির দৃষ্টি অগ্রাহ্য করে বলল, এখনো জেগে আছিস কেন? ঘুমিয়ে পড়। আর হ্যাঁ শোন, আগামীকাল ইনস্টিটিউট থেকে তাড়াতাড়ি আসিস, আহিলের বাবা মা আসবে। রুহানি অবাক হয়ে বলল, ওরা কেন আসবে? রুহানির মা আলতো হেসে বলল, কেন আবার? হয়তো বিয়ের কথা বলতে আসবে। আমি আর তোর বাবা ভেবেছিলাম আমাদের সাথে সাথে তোর কপালও পড়েছে। এগুলো ভেবে তোর বাবা কত কেঁদেছে, কিন্তু দেখ সব ঠিক হয়ে গেছে। তোর বাবা তো ভীষণ খুশি, বলছে এখন মরে গেলেও দুঃখ নেই। আমরা আর কদিন, তুই আর রুহান ভালো থাকলেই মরেও শান্তি পাবো। রুহানির মা ওর মাথায় হাত বুলিয়ে বলল, শুয়ে পড়। রুহানির মাথা নাড়িয়ে ছলছল চোখে বলল, হুম। রুহানির ঘুম আসছে না। কি হতে কি হয়ে যাচ্ছে, সব কিছু তো দ্রুত এগিয়ে যাচ্ছে, যে কিছুই করতে পারছে না। রুহানি বিছানায় উঠে বসে। হে আল্লাহ, কোন গোলক ধাঁধায় ফেসে গেলাম? কি হচ্ছে এসব? কি করব আমি? জীবনের কঠিন সময়েও এতটা সিদ্ধান্তহীনতায় ভুগিনি, তাহলে এখন এমন কেন হচ্ছে? আমার আহিলের সাথে কথা বলতে হবে। এভাবে চলতে দেওয়া যায় না, তাহলে মানসিক যন্ত্রণায় মরে যাব।
রুহানি বেড সাইড টেবিল থেকে নিজের ফোনটা হাতে নিল আহিলকে ফোন করার জন্য। রুহানি ইনস্টিটিউটে যাওয়ার আগে আহিলের সাথে দেখা করে কথা বলবে, তাই সেদিনের সেই রেস্টুরেন্টে বসে আছে। আজ রুহানি আহিলের আগে এসে বসে আছে, কিন্তু আহিলের কোনো খবর নেই। খবর থাকার কথাও না, আজও সময়ের আগেই চলে এসেছে। কিছুক্ষণ পরে আহিল ভেতরে এসে রুহানিকে দেখে বসতে বসতেই বলল, ও সরি, হ্যাঁ আমি হয়তো লেট করে ফেলেছি। না ঠিক আছে, আপনি সময় মতোই এসেছেন। আমি তো একটু তাড়াতাড়ি এসেছি। আহিল রুহানির কথা শুনে বলল, আগেই চলে এসেছো, গুরুত্বপূর্ণ কিছু? আসলে তা নয়, আমাকে ইনস্টিটিউট যেতে হবে, তাই তাড়াতাড়ি চলে এসেছি। কথা শেষ করে সময় মতো যেতে হবে তাই। হ্যাঁ তাহলে বলো কি বলতে চাও, আর কোনো সমস্যা? রুহানি ইতস্তত করছে, কিভাবে বলবে বুঝতে পারছে না, কোথা থেকে শুরু করবে। রুহানি নিজের জড়তা কাটিয়ে বলল, দেখুন, বিয়ে কোনো ছেলে খেলা নয়। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় হুট করে আমি সিদ্ধান্ত নিতে পারবো না। আমার পরিবার আমাকে জোর করছে, আমার কথা শুনতেই চাইছে না। কারণটা আপনি ভালো করেই জানেন, কিন্তু আমি এভাবে বিয়ে করতে পারবো না। আমার সময় প্রয়োজন। আপনি হয়তো পুরনো কথা টানতে পারেন, কিন্তু যেখানে পুরনো আমিটাই নেই সেখানে পুরনো কথা টানা বোকামি পরিস্থিতি। আমার চিন্তা ভাবনা সব কিছু এখন আলাদা, তাই আমি নতুন করে ভাবতে চাই বিয়েটা নিয়ে। আমার রিকোয়েস্ট, আপনি আমার কথাগুলো বুঝবেন। এসব আমার জন্য মোটেও সহজ নয়। প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা সহ্য করছি, আর পারছি না, তাই বাধ্য হয়ে আপনাকে বললাম। এখন আপনিও যদি আমার পরিবারের মতো না বুঝেন, হয়তো বিয়েটা আমি করে নেব, কিন্তু আমি থাকবো না। আহিল রুহানির কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝেছি রোহানি, তবে আমার কেন জানি মনে হচ্ছে বিষয়টা আমি যেমন ভাবছি আসলে তেমনটা নয়, বেশ গুলাটে। রুহানি আমতা আমতা করে বলল, তেমন কোনো ব্যাপার নয়। আসলে আমার জীবনে ঝড় না এলে আমি জীবনের আসল মানে বুঝতে পারতাম না জীবন কতটা মিনিংফুল। হয়তো অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু মানুষ হতে পেরেছি, এটা আমি অনুভব করতে পেরেছি। এই বদলে যাওয়া নতুন আমি সব কিছুর মাঝেই মানে খুঁজি, নিজের ভালো মন্দ খুঁজি, নিজের পছন্দ অপছন্দ প্রায়োরিটি দেই। তাই আমার সময় প্রয়োজন। হুট করে আমি বিয়ে করতে পারবো না। আহিল এই রুহানিকে দেখে অবাকের উপর অবাক হচ্ছে। কেমন অবলীলা নিজের ভালো লাগা মন্দ লাগা বলে যাচ্ছে। ঠিক আছে, তুমি সময় নাও, আমি বাড়িতে বুঝিয়ে বলবো। তবে আমার মনে হচ্ছে তোমার উত্তরটা হ্যাঁ হবে না। রুহানি চোখ তুলে আহিলের দিকে তাকালো, তারপর বলল, কথা দিতে পারছি না, আমার উত্তর হ্যাঁ না দুটোতেই হতে পারে। আপনি চাইলে ব্যাপারটা এখানেই শেষ করে দিতে পারেন। অপেক্ষা করব, আমি এত দ্রুত ধৈর্য হারিয়ে ফেলি। রুহানি আশ্বস্ত হলো। আহিল ব্যাপারটা বুঝেছে। রুহানি নিজেকে বোঝার জন্য যথেষ্ট সময় পেয়েছে। রুহানি সন্ধ্যায় বাসায় ফিরে রুহানের ঘরে গেল। রুহান পড়তে বসেছে, সামনেই এসএসসি পরীক্ষা। রুহানির উপস্থিতি টের পেয়ে রুহান বই রেখে ঘুরে তাকালো। আপু কিছু বলবে? রুহানি ঠোঁট কামড়ে সময় নিয়ে বলল, ওরা এসেছিল? না আপু, আহিল ভাইয়া কোনো এক কাজে আটকে গেছে, বলেছে অন্য সময়। রুহানি স্বস্তির নিঃশ্বাস নিল। এর চেয়ে ভালো খবর যেন আর হয় না। রুহানি চেয়ার টেনে রুহানের পাশে বসে বলল, পড়াশোনা ঠিক মতো করছিস তো? মাঝে একটা মাস, তারপর পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে। আমি রনকের সাথে কথা বলেছি, পরীক্ষা পর্যন্ত ও তোকে পড়াতে আসবে। রুহান স্মিত এসে রুহানির হাতের উপর হাত রেখে বলল, আমি উচ্চ মাধ্যমিকে অন্যত্র ভর্তি হতে চাই। আপু একদম চিন্তা করো না, আমার প্রিপারেশন খুব ভালো, দিনরাত পড়াশোনা করছি, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট হবে। দেখে নিও, আমি তোমাদের মুখ উজ্জ্বল করব। রুহানি রুহানের হাতের উপর আরেক হাত রেখে বলল, অবশ্যই আমার ভাই টপ করবে। আপু আমার কথা বাদ দাও, আগামী মাসে তোমার 3rd ইয়ার ফাইনাল পরীক্ষা, তুমি তো পড়াশোনা ঠিক করে করছোই না। করছি, তুই দেখিস না? আর আমি টেনে টুনে পাশ করে গেলেই হলো, কিন্তু তোকে ভালো রেজাল্ট করতে হবে। আপু আমি একটা কথা বলতে চাই, আমি উচ্চ মাধ্যমিকে অন্যত্র ভর্তি হতে চাই। কেন? তোর স্কুলেই তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে, তাহলে অন্য জায়গায় কেন ভর্তি হবি?
আপু আমি নিজের মতো বাঁচতে চাই, যেমন যেমন আমি তেমন করে থাকতে চাই। আমি এমন এক জায়গায় অ্যাডমিশন নিতে চাই যেখানে আমাকে সব সময় ভয়ে ভয়ে থাকতে হবে না, যেখানে কারো কটু কথা শুনতে হবে না, যেখানে আমি মাথা উঁচু করে যেতে পারবো, সবার সাথে নির্দ্বিধায় কথা বলতে পারবো, কোনো ভয় থাকবে না, নতুন করে বাঁচতে পারবো। রিকশায় চড়ে কিংবা পায়ে হেঁটে গেলেও কারো হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। প্লিজ আপু, আমার স্কুল ছাড়াও অনেক ভালো ভালো স্কুল কলেজ আছে যেখানে কম টাকা খরচ করেও ভালো রেজাল্ট করা যায়, শিক্ষার মান ভালো। আমি অবশ্যই ভালো একটা কলেজে চান্স পেয়ে যাব, আর সেখান থেকে ভালো রেজাল্ট নিয়ে বের হয়ে ভালো ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবো। রুহানি ওর কথাগুলো ভালো করে ভেবে দেখে বলল, আচ্ছা আমার ভাই যা বলবে তাই হবে, এখন পড়তে বস। রুহান হালকা হেসে আবারও বইয়ে মনোযোগ দিল। রুহানি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। কেমন হালকা হালকা লাগছে, মনে হচ্ছে ভারী কিছু মাথার উপর থেকে নেমে গেছে। রুহানি চোখ বন্ধ করে নিজেকে কল্পনা করছে বউ সাজে, কিন্তু কিছুতেই বর হিসেবে আইলকে সহ্য করতে পারছে না। রুহানি চোখগুলো সিলিংয়ের দিকে চেয়ে আছে। ফালাকের মুখটা ভেসে উঠেছে। রুহানির চোখ বেয়ে পানি পড়ছে, বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে, কেন হচ্ছে। রুহানি রেডি হয়ে সকাল সকাল নুসার বাড়িতে হাজির। নুসা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়েছিল তখনই আর রুহানিকে রুমে ঢুকতে দেখে বেশ অবাক হলো। রুহানি ওর বিছানায় উপরে গিয়ে বসে পড়ল। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে রাত ঘুম হয়নি, মুখটা কেমন ফ্যাকাশে, লাল চোখগুলো ছলছল করছে। নুসা দ্রুত ওর পাশে বসে ওর হাত ধরে পড়ল। কি হয়েছে রুহানি, তোকে এমন বিধ্বস্ত লাগছে কেন? রুহানি নুসার দিকে চেয়ে কেঁদে ফেলল। নুসা হুট করে ওর কান্না দেখে ঘাবড়ে গেল। কি বলে সান্ত্বনা দেবে, কি করে কান্না থামাবে তার চেষ্টা করে যাচ্ছে। নুসা অনেক চেষ্টা করে ওর কান্না থামাতে সক্ষম হলো। রুহানি কান্না থামাতেই নুসা জিজ্ঞেস করল, এখন বল কি হয়েছে? রুহানি চোখের পানি মুছে বলল, আই এম ইন লাভ। রুহানির কথা শুনে নুসা এতটা অবাক হলো যে হতবাক হয়ে আছে। বিস্ময় কাটিয়ে বলল, আহিল? রুহানি মাথা নাড়িয়ে না করলো। নুসা ভেবেছিল আহিল, কিন্তু রুহানি না করলো। তাহলে কে সেই ভাগ্যবান? রুহানি ইতস্তত করে বলল। ফালাক। নুসা ওর কথা শুনে কয়েক হাজার বলতে শকড খেল। রুহানি নুসাকে সব খুলে বলল। নুসা সব শুনে রিয়াক্ট করতে ভুলে গেল। বাহ, ডুবে ডুবে আমার বান্ধবী পানি খাচ্ছে আর আমি জানি না। মজা করিস না, এখন বল কি করব। ফালাক আমার ওপর প্রচণ্ড রেগে আছে, কি করে ওর সাথে কথা বলবো? ও আমার সাথে কথাই বলবে না, আমি শিওর। আগে ভার্সিটিতে চল, চেষ্টা তো করতে হবে, আগে হাল ছেড়ে দিস না। নুসা রুহানিকে নিয়ে ভার্সিটিতে গেল। ওরা দুজনই ফালাককে খুঁজছে, কিন্তু কিছুক্ষণ খোঁজার পর পেয়েও গেল। নুসা ফালাককে ডাকলো। ফালাক নুসার ডাক শুনে ওর দিকে তাকাতেই সাথে রুহানিকে দেখতে পেল। রুহানিকে দেখে ওর চেহারার রং পাল্টে গেল। নুসার ডাকে সাড়া না দিয়ে চলে গেল। রুহানি নুসার দিকে কাঁদো কাঁদো ফেস করে তাকালো। রুহানি টেবিলের উপর মাথা রেখে বসে আছে আর ওর বন্ধুদের বকবক শুনছে। ওর মাথায় একটা কথাই ঘুরছে, ফালাক ওকে এড়িয়ে চলে গেল। বুঝতে পারছে না এত কিছুর পর ফালাকের না ওর রাগ করার কথা। রুহানি মাথা তুলে উঠে বসে। ওর ভালো লাগছে না, মন খারাপ, আর তার উপর বন্ধুদেরই বকবকানি বিরক্ত লাগছে। রুহানি উঠে দাঁড়ালো। ওকে উঠে দাঁড়াতে দেখে নুসা বলল, কই যাস এত জবরদস্ত আড্ডা ছেড়ে? তোদের এই জবরদস্ত আড্ডায় বিরক্ত লাগছে, হাওয়া খেয়ে আসি। নুসা মিনমিন করে বলল। প্রেমে পড়লে প্রেমিক ছাড়া সব পানসে লাগে। রুহানি ওর দিকে চোখ পাকিয়ে তাকালো। নুসা মুখে হাত দিয়ে ফিক করে হেসে পড়ল। আমি কিছু বলিনি। রুহানি ব্যাগ নিয়ে তুম করে বেরিয়ে গেল। রুহানি রাগ লাগছে, ফালাক ওকে এড়িয়ে কেন গেল? সেই দিন তো ওই ওকে অপমান করেছিল। রুহানি তো একটা প্রতি উত্তরও করেনি। এর জবাব ও চাই। ফালাক যেখানে যেখানে থাকতে পারে সব জায়গায় খোঁজা শেষ। অবশেষে ফালাককে লাইব্রেরিতে পাওয়া গেল। ফালাক বই খুলে বসে আছে, শুধুমাত্র পড়ার ভান করে যাচ্ছে। মাথায় ঘুরছে অন্য কিছু। নুসা কেন রেখেছিল, আর সাথে রুহানিও ছিল। ফালাক এসব মাথা ছেড়ে জেরে ফেলে জোর করে পড়ায় মনোযোগ দেওয়ার ব্যস্ত। ফালাক পাতা উল্টাতেই রুহানি নিঃশব্দে ওর পাশে চেয়ারে বসল। রুহানি নিচু গলায় ফালাকের দিকে হেসে বলল, ফালাক। ফালাক রুহানির দিকে চেয়ে চমকে গেল। ও কখন এসে বসেছে, খেয়ালই করেনি। ফালাককে অবাক হয়ে চেয়ে থাকতে দেখে বলা,
2 মিনিট কথা বলতে চাই। ফালাক ফিসফিস করে বলল, এটা লাইব্রেরি, গল্প করার জায়গা না, প্লিজ কথা বলো না। আমি তো চেঁচিয়ে কথা বলবো না। ফালাক ক্ষিপ্ত হয়ে বলল, রুহানি বিরক্ত করো না প্লিজ, আমি গুরুত্বপূর্ণ একটা কলম পড়ছি। রুহানি ফালাকের কথা শুনে চুপ করে গেল, তারপর সোজা হয়ে বসে রইল। ফালাক আর চোখে রুহানির দিকে তাকালো ও গাল ফুলিয়ে সামনের দিকে চেয়ে আছে। ফালাক পাত্তা না দিয়ে পড়াশোনায় মনোযোগ দিল। 2 লাইন পড়ার পর বুঝতে পারল ওর মাথায় কিছুই ঢুকছে না। কি করে ঢুকবে? রুহানি ওর পাশে বসে ওর মনোযোগ কেড়ে নিচ্ছে। ফালাক বই রেখে উঠে গেল। রুহানি ফালাককে দাঁড়িয়ে যেতে দেখে কনফিউশনে পড়ে গেল। ও বসে থাকবে না উঠবে? ফালাক ওকে বোঝার সময় না দিয়ে হনহন করে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। রুহানিও দ্রুত লাইব্রেরি থেকে বের হয়ে ফালাকের পেছন পেছন গেল। রুহানিকে পেছনে আসতে দেখে ফালাক বিরক্তি নিয়ে বলল, কি চাই তোমার? আমার পেছন পেছন আসছো কেন? রুহানি দাঁড়িয়ে গেল, তারপর শুকনো হেসে বলল, আমি পেছনে পেছনে আসছি না, তুমি আমাকে পেছনে পেছনে ঘোরাচ্ছ। ফালাক ওর কথা শুনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি তোমাকে কিছু বলতে চাই। এটা তোমাকে বলার পর তুমি জানার পরেও আমাকে কেন ঘোরাচ্ছ? শুনলেই তো হয়। ফালাক নড়ে চড়ে দাঁড়িয়ে বলল, তুমি কি বুঝতে পারছো না আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না? একজন মানুষ যখন বারবার কাউকে এড়িয়ে যায় তার মানে এটাই সে সেই মানুষটা। একজন মানুষ যখন বারবার কাউকে এড়িয়ে যায় তার মানে এটাই যে সেই মানুষটা তার জন্য বিরক্তিকর। তুমি কি বুঝতে পারছো না তুমি আমার জন্য কতটা বিরক্তিকর? রুহানি মাথা নিচু করে নিল, তারপর মাথা উঁচু করে বোঝালো তার অবস্থান। চোখে পানি চলে এসেছে ওর। এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ফালাকের তিক্ত কথাগুলো ওকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ফালাক তখনও দাঁড়িয়ে আছে ঠায়। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস পেরিয়ে এলো। রুহানি বুঝতে পারছে না ওর দোষটা কোথায়, কেঁদে কেটে ভাসাচ্ছে। ফোনের অপর পাশ থেকে নুসা ওকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, কিন্তু রুহানির একটাই কথা। সেদিন ফালাক আমাকে কত আজে বাজে কথা বলেছে। আমার হোটেলে নাচ করা নিয়ে কটু কথা বলেছে, আমাকে লোভী বলেছে, আমি নাকি টাকার জন্য সব করতে পারি, বাজে ইঙ্গিতও করেছে। এত কিছুর পরেও আমি গিয়েছি ওর কাছে, আর ও আমার সাথে কি করলো? নুসা, আমি কি এই ব্যবহার ডিজার্ভ করি? একদম না। তুই কাঁদছিস কেন? ও তোকে পায়ে ঠেলেছে, ও পস্তাবে, কিন্তু তোকে জবাব নিতেই হবে। জবাব নেব কি করে? ও তো আমাকে কিছু বলার সুযোগই দেয় না, এক মুহূর্ত দাঁড়ায় না। আমি সুযোগ পেলে তো কিছু বলবো, কিন্তু সেই সুযোগটাই পাই না। হামলা কর ওকে, ওর বাড়িতে চলে যা। শুনেছি ভার্সিটির এদিকে কোনো এক ফ্ল্যাটে থাকে, সেখানে গিয়ে ধরবি। কিন্তু নুসা, ডোন্ট ওয়ারি, আমি যাবো তোর সাথে। বাইরে অপেক্ষা করবো। আর তুই কবে থেকে কাউকে ভয় পেতে শুরু করলি? অ্যাড্রেস ম্যানেজ করে নিব। এখন তুই কান্নাকাটি অফ কর। রুহানি কান্নাকাটি বন্ধ করলেও ফালাকের ফ্ল্যাটে যাবে এটা ভেবে নার্ভাস লাগছে। মাঝে কেটে গেছে আরও 2 দিন। রুহানি ফালাকের সাথে দেখা করে অপমান আর ইগনোর করার জবাব নেবে। সন্ধ্যাবেলা রুহানি আর নুসা ফালাকের বিল্ডিংয়ের সামনে গিয়ে হাজির। 10 তলা বিল্ডিংয়ের 8 তলা একটা ফ্ল্যাটে ফালাক থাকে। রুহানি ফালাকের ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালো, জড়িয়ে একটা শ্বাস নিল, নিজেকে শক্ত করে কলিং বেল চাপল। 2 বার বেল বাজাতেই ফালাক দরজা খুলে ভূত দেখার মতো চমকে গেল। রুহানি ফালাকের চাহনি পাত্তা না দিয়ে ভেতরে ঢুকে গেল। ফালাক তখনও দরজার সামনে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে আছে। রুহানি হুট করে ওর ফ্ল্যাটে কি করছে? রুহানি ঘুরে ঘুরে এদিক সেদিক দেখছে আর উকিঝুঁকি মারছে। ফালাক ওর বিহেভিয়ার দেখে আশ্চর্য না হয়ে পারছে না। ফালাক দরজা বন্ধ করে রুহানির সামনে গিয়ে বলল, হোয়াট? রুহানি ভ্রু কুচকে বলল, আর কে থাকে এখানে? ফালাক চোখ মুখ কুচকে বলল, মানে কে থাকবে? কেউ থাকে না, আমি একাই থাকি। তুমি এই সময় এখানে কি চাও সেটা বলো। পারমিশন ছাড়া হুট করে কারো ফ্ল্যাটে ঢুকে যাওয়া কোন ধরনের অসভ্যতা? রুহানি তাচ্ছিল্য হেসে বলল, আমার মতো মেয়েদের আচরণ তো এমনই, সময় স্থান কিছুই মানে না, প্রয়োজনে যেখানে সেখানে চলে যায়। অবাক হওয়ার কি আছে? ফালাক রুহানির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল, তারপর বলল, এখান থেকে যাও। রুহানি সন্দেহ নিয়ে বলল, দূর দূর করছো কেন? কে আছে এখানে? কাকে ভয় পাচ্ছ? তারপর রুহানি ফালাকের রুমের দিকে যাচ্ছিল। ফালাক ওর হাত চেপে ধরে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এলো। রুহানি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, ছটফট করছে।
ফালাক রুহানিকে টানতে টানতে ছাদে নিয়ে গেল। ছাদে নিয়ে রুহানির হাত ছেড়ে দিল। রুহানি চারিদিকে ছিয়ে পড়ল। আমাকে এখানে নিয়ে এলে কেন? ফালাক শক্ত কঞ্চ বলল। আমি বুঝেছি তুমি তোমার কথা না বলে আমার পিছু ছাড়বে না, তাই তো? ওকে, বলো কি বলবে, আমি শুনছি। হ্যাঁ, শুনতে হবে, জবাব চাই আমি। আমার প্রতি তোমার এই অদ্ভুত ব্যবহারের কারণ কি? তুমি আমাকে সেদিন এত এত কথা শোনালে, এত আজে বাজে কথা বললে, আমি অসুস্থ পর্যন্ত হয়ে গেলাম। সেসব না হয় বাদই দিলাম, তারপর থেকে তুমি আমার সাথে কি আচরণটা করছো, কেন করছো? ফালাক রুহানির দিকে আগাতে আগাতে বলল। কি করেছি আমি? তোমার থেকে দূরে থাকছি, এর তো বেশি কিছু করিনি। নাকি তুমি এটা চাও আমি আগের মতো তোমার পেছনে ঘুরঘুর করি? হ্যাঁ, এটাই চাচ্ছ? রুহানি পিছিয়ে গিয়ে বলল। আমি এর কথা বলছি না, তুমি ভালো করেই জানো তুমি কি করেছো। ফালাক হো হো করে উচ্চস্বরে হেসে বলল। আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে ভালোবাসেনি, অন্য একজনকে ভালোবেসেছে, তাকে নিয়ে স্বপ্ন দেখেছে, তাই আমি তার থেকে সরে এসেছি, তাকে এড়িয়ে চলছি। ভালোবাসার আগুন চোখের পানিতে নিভানোর চেষ্টা করছি, ব্যাস। রুহানি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন আর বলতে পারছে না। ফালাকের দিকে চোখ তুলে তাকাতে পারছে না। রুহানি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। তোমার কথা শোনা উচিত ছিল, সবটা জানা উচিত ছিল, কিন্তু কিছু না জেনে শুনে কারো সম্পর্কে বাজে মন্তব্য করা কি ঠিক? আহিলের সাথে 2 বছর আগে থেকেই আমার বিয়ে ঠিক হয়ে আছে। রুহানির কথা শুনে ফালাক রিয়াক্ট করতে ভুলে গেল। তার মানে রুহানি অনেক আগে থেকেই অন্য কারো, রুহানির প্রতি অন্য কারো অধিকার। ফালাক শুধুমাত্র তৃতীয় পার্সন হয়ে ওদের মাঝে ঢুকেছিল। ফালাক ছলছলে চোখে বলল। বেশ, তাহলে আমি মাঝে ঢুকে পড়েছিলাম, তোমার এটা আগে বলা উচিত ছিল। রুহানি চলে যাও, আমার সামনে দাঁড়িয়ে থেকে আমার যন্ত্রণা বাড়িও না, প্লিজ চলে যাও। ফালাক চোখের কোণা থেকে পানি মুছে ছাদ থেকে চলে যাচ্ছে। রুহানি ফালাককে ডাকছে, কিন্তু ফালাক দাঁড়াচ্ছে না। ফালাকের বুকের ভেতরটা হু হু করছে, উতাল পাতাল ঝড় বয়ে যাচ্ছে, একটা চাপা আর্তনাদ যন্ত্রণা দিচ্ছে। রুহানি ডাকে সাড়া দিতে ইচ্ছে করছে না। রুহানি চিৎকার করে বলল। ফালাক, আই লাভ ইউ। ফালাক থমকে দাঁড়িয়ে গেল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে দুঃখে কষ্টে ওর কান গেছে। রুহানি ছাদের মেঝেতে বসে পড়ল, তারপর কাঁদতে কাঁদতে বলল। ফালাক, আমি শুধু তোমাকে ভালোবাসি। ফালাক ঘুরে দাঁড়ালো। রুহানি বসে কাঁদছে। ফালাক ওর দিকে এগিয়ে গেল। রুহানির পাশে বসে কাপা গলায় বলল। কি বললে তুমি? রুহানি কাঁদতে কাঁদতে বলল। আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি। যখনই আহিলের সাথে বিয়ের কথা ভাবি দম বন্ধ হয়ে আসে। প্রথমে বুঝতে পারিনি, পরবর্তীতে তোমার মুখটা বারবার ভেসে উঠত। যখন বুঝতে পেরেছি তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি শুনতে চাওনি। ফালাকের হৃদয় জুড়ে আলোড়ন শুরু হলো। প্রাপ্তির অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে পুরো পৃথিবীর সব সুখ ওর কাছে ধরা দিয়েছে। ফালাক চোখের পানি মুছে বলল। আমি যা শুনতে চেয়েছি তোমার কাছে তুমি বলতে এসেছো, অথচ আমি ফিরিয়ে দিয়েছি। কত বড় অপদার্থ আমি! তা তো অবশ্যই, কতবার বলতে চেয়েছি, কিন্তু তুমি শুনতে চাওনি। আমি এতটা টানাপোড়েনের মাঝেও তোমাকে বেছে নিয়েছি, কিন্তু তোমার সাপোর্ট পাইনি। ফালাক অসহায় ফেস করে বলল। রুহানি সরি রুহানি, আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর হবে না। চুপ করে আছে। ফালাক দাঁড়িয়ে একটু দূরে গিয়ে দুহাত প্রসারিত করে বলল। বাদামি চোখের কন্যা, মনের লেনদেনটা অফিসিয়ালি হয়ে যাবে নাকি? গ্রহণ করবে আমায় বিল্লি রানী? রুহানি দুহাতে চোখের পানি মুছে মৃদু হেসে উঠে দাঁড়ালো। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ফালাককে জড়িয়ে ধরল। শুভ পরিণয়ে একে অপরকে বেঁধে নিল। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো কলোনিতে বিদ্যুৎ নেই, অন্ধকার। কলোনির কদমার্ত রাস্তায় বাজ পড়ার কারণে দিনের আলোর মতো ঝলমলি উঠছে, আবার মুহূর্তে মিলিয়ে যাচ্ছে। এমনই বর্ষণরত রাতে হাজারো যুবক যুবতী প্রেম গাথা তৈরি করছে, ছন্দে উপমায় নিজেদের সুপ্ত অনুভূতি প্রকাশ করছে। ফালাক আর রুহানি ফোনে প্রেমালাপে প্রেম কাব্য রচনা করছে। রুহানি চাদরটা গায়ে আরেকটু ভালোভাবে করে জড়িয়ে নিল। শীত লাগছে। ফালাক বারান্দায় দাঁড়িয়ে হাত দিয়ে বৃষ্টির পানি ছুঁয়ে পড়ল। রুহানি, বারান্দায় এসে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। সাথে বাজ পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। এই ঘুটঘুটে অন্ধকারে আমি বারান্দায় যাব না, দরজা বন্ধ করে দিয়েছি অনেক আগে। রুহানি যে এত ভীতু জানতাম না তো।
বাজ পড়ার শব্দে ভয় পায়? হাউ সুইট। মজা করছো না? আমার সত্যিই ভয় লাগে হার্ট দুর্বল কিনা। তারপর দেখা গেল হার্ট অ্যাটাক করে মরে টরে গেলাম। এসব কি বলো? মরে টরে যাবে মানে কি? যদি আরেকবার মরে যাওয়ার কথা বলো তবে খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা ভাই, বলবো না। ফালাক রাগ দেখিয়ে বলল। ভাই সিরিয়াসলি? তাহলে কি আঙ্কেল লাগো তুমি? আঙ্কেল বলবো। কি বলবে সেটা আগামীকাল ভার্সিটি আসো, তারপর বোঝাচ্ছি। আর শোনো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। রুহানি উঠে বসে। কি কথা? সেটা আগামীকাল সামনাসামনি বলবো। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আর হ্যাঁ, আমাকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে ভুলো না। রুহানি ফালাকের কথা শুনে হেসে ফেলল, তারপর বলল। আচ্ছা, গুড নাইট। ফালাক কিছু না বলে কান পেতে রইল। ফালাকের উত্তর না পেয়ে রুহানি চুপ করে রইল, তারপর মুচকি এসে ফোন কেটে দিল। রুহানি আজ পরিপাটি হয়ে ভার্সিটি যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে কুটিয়ে কুটিয়ে নিজেকে দেখছে, কোনো কমতি চোখে পড়ছে না। আজ রিলেশনের প্রথম দিন ফালাকের সাথে দেখা হবে, তাই কোনো কমতি থাকা যাবে না। রুহানি শেষবার নিজেকে দেখে পূর্ণতার হাসি হাসল। ভার্সিটিতে ঢুকতেই রুহানির ফোনে টুম করে শব্দে মেসেজ এলো। রুহানি দ্রুত মেসেজ ওপেন করলো। ফালাক মেসেজ করেছে, ওকে পুকুর পাড়ে যেতে বলেছে। রুহানি পুকুর পাড়ে গিয়ে দেখে ফালাক পা ভিজিয়ে বসে আছে। রুহানি পাশে গিয়ে দাঁড়াতেই ফালাক ওর হাত টেনে ধরে বসিয়ে দিল। রুহানি চুপচাপ ওর পাশে বসে আছে। ফালাকও কিছু বলছে না। কিছুক্ষণ চুপ থাকার পর ফালাক বলল, তুমি এত ঠান্ডা হলে কবে? এমন চুপ করে বসে আছো কেন? আচ্ছা, কিছু বলার কথা কার, তোমার না আমার? তুমিই তো কিছু বলার জন্য রেখেছো, এখন চুপ করে আছো। ফালাক পা উঠিয়ে বলল। ভালো কথা মনে করেছো। ফালাকে খুব সিরিয়াস মুডে লাগছে। রুহানিও সিরিয়াস হয়ে ওর কথা শোনার প্রস্তুতি নিল। আচ্ছা, আহিলের সাথে কথা বলবে কবে? ওর সাথে কথা বলে সব ক্লিয়ার করা জরুরি, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব, নয়তো ওর পরিস্থিতি বিগড়ে যাবে। তুমি আজই ওর সাথে কথা বলবে। এই টেনশন আর নিতে পারছি না, একদিনেই হাঁপিয়ে গেছি, সারা রাত ঘুমাতে পারিনি। রুহানি আমতা আমতা করছে। রুহানির এমন ফেস দেখে ফালাক কিছুটা চিন্তিত হয়ে পড়ল। হোয়াট রুহানি, কিছু বলছো না কেন? রুহানি ফালাকের দিকে অসহায় ফেস করে তাকালো, তারপর বলল। বুঝতে পারছি না কি করে সবকিছু ফেস করব। ফালাক সংকুচিত করে বলল। কি করে ফেস করবে মানে? তুমি কি আহিলকে সব ক্লিয়ার করতে চাও না? ওর লাইফ থেকে বেরিয়ে আসতে চাও না? রুহানি ফালাকের তীক্ষ্ণ দৃষ্টির প্রতি উত্তরে বলল। রাগ করছো কেন? আমি অবশ্যই চাই এসব থেকে বেরিয়ে আসতে। আমার কি ভালো লাগছে, আমি ভাবছি বাবা আর মায়ের কথা, বিশেষ করে বাবার কথা। জানি না তাদের কি রিয়াকশন হবে, বাবা এমনিতেই অসুস্থ। ফালাক রুহানির বাবার অসুস্থতার কথা বিবেচনা করে বলল। সবাইকে সত্যিটা ফেস করতে হবে, কিন্তু প্রথমে তুমি আহিলের সাথে কথা বলো। ওকে তোমার আর আমার সব কথা বুঝিয়ে বলো। ও যদি বুঝে যায় আর নিজ থেকে বেরিয়ে যায় তাহলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এক্ষুনি আঙ্কেল আন্টিকে কিছু বলার প্রয়োজন নেই। রুহানি ফালাকের কথার সাথে একমত হয়ে বলল। ঠিক বলেছ, আমি আগামীকালই আহিলের সাথে দেখা করে সবকিছু জানাবো। দেখা যাক কি হয়। তুমি চাইলে আমি ওনার সাথে কথা বলতে পারি, যদি তুমি বলতে না পারো আর বলার পর না জানে ওনার কি রিয়াকশন হবে, তাই আমি তোমার সাথে যেতে চাইছি। রুহানি বাধা দিয়ে বলল। প্রয়োজন নেই ফালাক, আমি একাই সবকিছু ম্যানেজ করে নেব। তোমার যাওয়াটা উচিত হবে না, আমাদের একা কথা বলা উচিত। ফালাক কিছুক্ষণ উসখুস করে বলল। তোমাকে একা ছাড়তে ইচ্ছে করছে না? রুহানি বিরক্তি ভঙ্গিতে বলল। আহিল আমাকে খেয়ে ফেলবে না, উনি বাঘ ভাল্লুক না, আর আমি ওনাকে হ্যান্ডেল করার ক্ষমতা রাখি। ফালাক রুহানিকে রেগে যেতে দেখে বলল। ওকে, তুমি একাই যেও। ফালাক মনে পড়ার ভঙ্গিতে বলল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা শোনো। রুহানি অবাক হয়ে বলল। আরও? ফালাক রুহানির হাত নিজের হাতে নিয়ে বলল। রুহানি প্লিজ, কিছু লুকাবে না, ইতস্ততও করবে না। আমি তোমার পর নই, ইন ফিউচার আমাদের বিয়ে হবে ইনশাল্লাহ। তাই আমি জিজ্ঞেস করি, বলবে প্লিজ? রুহানি ফালাকের মুখের দিকে চেয়ে আছে। ফালাক ওকে কি জিজ্ঞেস করবে, এত ফর্মালিটি কিসের জন্য? ফালাক আবারও বলতে শুরু করলো। কি হয়েছিল তোমাদের সাথে? তুমি বলছিলে আপনজন তোমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, কিন্তু ভেতরের খবর তো তোমরা আর তোমাদের আপনজনেরা জানে। তাই আমাকে সবটা বলো। রুহানি ইতস্তত করে বলতো। বাদ দাও পুরনো কথা। তুমি কি এখনো আপন ভাবতে পারোনি আমায়? আমি কি তোমার পর? ফালাকের ইমোশনাল কথায়
রুহানি বলতে শুরু করলো। রুহান আমার মামা লোভী প্রকৃতির মানুষ। অনেকবার ওনার জন্য আমাদের কোম্পানি ক্ষতির সম্মুখীন হয়েছে, আর বাবা বারবার মাফ করে দিয়েছেন, কিন্তু লাস্ট টাইম একটু বাড়াবাড়ি করে ফেললেন। আমরা যে ডিলটা পেতে যাচ্ছিলাম তাতে মামা বাগড়া দেয়, আর বাবা রেগে যায় খুব। অনেক তর্ক বিতর্ক হয়, মামা বাবাকে হুমকি দিয়ে যায়। এক প্রকার ডিল সাইন হয়, ব্যাংক লোন পাস হয়, লোন পাই, কাজও শুরু হয়। মামা সহ্য করতে পারেনি, কেননা ডিলটা তার চাই। সে আমাদের কোম্পানির কাউকে হাত করে সব ইনফরমেশন লিক করে দেয়। এতে ডিলের কিছু শর্ত লঙ্ঘন হয়, অনেক ঝামেলা হয়। এক পর্যায়ে ডিল ক্যান্সেল হয়ে যায়। তারপর মামলা, উকিল, কোর্ট এসব করে অনেক দিন যায়। আমাদের কোম্পানির অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করে। পরবর্তীতে নানান সমস্যা, এটা সেটা, এসব শেষ।